প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণী এর দ্বিতীয় চ্যাপ্টারে আছে লৌকিক সাহিত্য, কথা, ছড়া, ধাঁধা, প্রবাদ, প্রবচন। এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। লৌকিক সাহিত্য বিষয়টা কি? লোক অর্থাৎ একটি সমাজ, সমাজের যে প্রবাহমান সাহিত্য, সমাজের মানুষের মুখে মুখে প্রচলিত কিছু কথা, কিছু গল্প চিরকালীন হয়ে যায়। সেই চিরকালীন যে সাহিত্য, সেগুলোরই বিভিন্ন রূপ হলো লৌকিক সাহিত্য। লৌকিক সাহিত্যের মধ্যে আবার কিছু ভাগ আছে, যেমন কথা, ছড়া, প্রবাদ, প্রবচন, ধাঁধা। কথা, কথা মানে শুধুমাত্র মুখের কথাই। মুখের কথা যখন গল্পের আকারে বছরের পর বছর এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে প্রবাহিত হয়, তখন সেগুলোকেই বলা হয় কথা। কথার ভাগগুলো এবার শোনো। লোককথা, লোককথা কোনগুলো? আমরা ওই যে পশু পাখিদের নিয়ে যে ঈশপের গল্প যেগুলো পড়ি, ছোটদের যেগুলো পড়ানো হয়, ঈশপের গল্প, রাজা রানীর গল্প, এগুলো হলো লোককথা। এরপরে আসছে রূপকথা। রূপকথা কোনগুলো? রূপকথা আরো বেশ একটু রোমাঞ্চকর, কোনো রাজপুত্র যুদ্ধে গেল, তারপরে ওই যে রাজকুমারীকে সোনার কাঠি ছোঁয়ালো, এই যে রূপকথা। রূপকথা কল্পনার জগৎ, ভালো লাগার কল্পনার জগৎ, সেখানে একটু ট্র্যাজেডি, একটু ভয়, এগুলো মিশিয়ে একটা গল্প তৈরি করা, এগুলো হলো রূপকথা। এছাড়া আছে ব্রতকথা, যেমন বিভিন্ন ঠাকুরের যে গানগুলো গাওয়া হয় সেইগুলো হলো ব্রতকথা। এইগুলো লোকমুখে প্রচলিত হয়। এগুলো ছোটবেলাতে কেউ ঠাকুমার মুখে শোনে, তারপরে সে যখন আবার ঠাকুমা হয়, সে তার পরের প্রজন্মকে এই গল্পগুলো করে। এইভাবে লোককথাগুলো বা রূপকথা বা ব্রতকথা এগুলো প্রচারিত হয়। এগুলোর বাস্তব ভিত্তি প্রকৃত অর্থে সেরকম কিছু থাকে না, কিন্তু তবু সাহিত্য তো, সাহিত্যের একটা অবদান তো সমাজের উপর সবসময়ই থাকে। লোককথাতে পশু, যেমন খুব ক্রূর কোনো একটা পশুর বর্ণনা দেয়া হচ্ছে, সেখানে সমাজের কোনো বিষাক্ত ক্রূর ব্যক্তি, তাকে ভেবে যেন ওই ক্রূর পশু চরিত্রটাকে সৃষ্টি করা হয়। তারপরে দেখা যায় সেই ক্রূর পশুটাই শাস্তি পাচ্ছে, বা সেই ক্রূর পশুটারই কোনো একটা অনিষ্ট হলো। যে ভালো, সে ভালো হয়ে গেল, তার মানে তার ভালো হলো, সে বিপদে পড়লো না, সে বিপদে পড়ছে কে? ওই ক্রূর পশুটা। এইরকম লোকশিক্ষার একটা মাধ্যম হলো কথা। আর রূপকথাগুলো কল্পনার জগৎ সৃষ্টি করা, মনকে ভালো করা, মনকে আনন্দ দেওয়া, একটু শিশুদের ছেলে ভুলানো মতন আর কি, ছেলে ভুলানো গল্প, এগুলি হলো রূপকথা। ব্রতকথাগুলো তো এরম বললামই, ব্রতকথাগুলোর একটা ধর্মীয় আঙ্গিক আছে, ধর্মীয় দিক আছে। এরপরে আছে যেগুলো, সেগুলো হলো ছড়া। ছড়াও তাই। ছড়া প্রধানত দু ধরনের, একটা হলো পুরুষদের রচিত, একটি নারীদের রচিত। পুরুষদের রচিত ছড়াগুলো খুব একটা, যেমন আমরা রবীন্দ্রনাথের খুব ভালো ভালো ছড়া পাই, আর কিছু ছড়া আছে যেগুলো ছেলে ভোলানো, যেমন ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো, শুনে থাকবে প্রত্যেকেই। এইরকম কিছু ছড়া আছে, ছেলে ভুলানো ছড়া বলা হয় এগুলোকে। ছড়া শুধুমাত্র অন্তমিল এবং আনন্দ সৃষ্টি করার একটি উপকরণ। শিশুদের খাওয়ানোর জন্য, ঘুম পাড়ানোর জন্য, খেলায় ভোলানোর জন্য, তারপরে প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য এরকম কিছু ছড়ার আমদানি করা হয়েছিল, ছড়া সৃষ্টি করা হয়েছিল। আমদানি বলাটা ভুল, কারণ এটা আমাদের সম্পূর্ণ বাংলা সাহিত্যের সম্পদ, তাই আমদানি বলবো না, যে এগুলোকে সৃষ্টি করা হয়েছিল। এই গেল ছড়া। এরপরে আসছে ধাঁধা। ধাঁধা বাংলা সাহিত্যের একটা খুব সুন্দর জিনিস। ধাঁধা তৈরি হয়েছিল প্রশ্ন উত্তরের পর্ব দিয়ে, যেখানে বুদ্ধিকে জাগ্রত করবার একটি মাধ্যম হিসেবে ধাঁধা সৃষ্টি করা হয়েছিল।
ধাঁধা মূলত কোনো একটা আমাদের চোখের সামনে আমাদের খুব পরিচিত কোনো জিনিস, সেগুলোকেই সরাসরি সেগুলোর নাম না বলে সেই কথাটাকে বা সেই বস্তুটার কোনো ঘুরিয়ে এমন বর্ণনা দেওয়া হতো, দিয়ে প্রশ্ন করা হতো যে বলো এবার এই জিনিসটা কি। এটা হলো শিশুদের বুদ্ধিকে বিকশিত করবার একটা মাধ্যম। যেমন শুনে থাকবে তোমরা, বন থেকে বেরোলো টিয়ে, সোনার মুকুট মাথায় দিয়ে, আনারসের কথা বলা হচ্ছে। তারপরে আর একটা যেন কি আছে, ওই যে সাগরের হাতেই জন্ম, কি একটা, দাঁড়াও আমি একটু দেখে নিয়ে তোমাকে বলি। খুব সুন্দর লাগলো আমার, এই ধাঁধাটা খুব সুন্দর লাগে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। যেমন সাগরেতে জন্ম তার, লোকালয়ে বাস, মায়ে ছুঁলে পুত্র মরে, একই সর্বনাশ। লবণ সাগরের জল থেকে সৃষ্টি, আবার জলে স্পর্শ পেলেই মানে মা পুত্রকে ছুঁলেই মরে যায়, তার মানে লবণ যদি জলে স্পর্শ পায় তাহলেই গলে যায়। তা এগুলো হলো বুদ্ধিকে ধার করবার, বুদ্ধিকে ধার দেওয়ার, শান দেওয়ার মাধ্যম হলো ধাঁধা। এছাড়া আর একটা জিনিস, প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচন হলো এই লোক সাহিত্যের সবচাইতে বলিষ্ঠ একটি অংশ। প্রবাদ প্রবচনের সঠিক ভিত্তি আছে। প্রবাদ প্রবচনটা কিরকম? মানুষের দীর্ঘকালের অভিজ্ঞতাকে মানুষ খুব সুন্দর একটি বা দুটি লাইনে প্রকাশ করে। মূলত একটি লাইনেই প্রকাশ করা হয়। কোনো অভিজ্ঞতা, সেটা ভালো অথবা মন্দ যাই বলো, সমাজে বেঁচে থাকতে গেলে মানুষকে প্রতিনিয়ত যে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলতে হয়, সেই অভিজ্ঞতাগুলোকেই খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয় প্রবাদ বা প্রবচনের মধ্য দিয়ে। যেমন আমরা তো প্রায়শই বলি যে বড়োর পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। মানে খুব ধনী ব্যক্তির সাথে দহরম মহরম বেশি দিন টেকে না, তাদের মন মর্জির ওপর নির্ভর করে। তারপরে পাঁকে পড়লে হাতি, ব্যাঙেও মারে লাথি। তার মানে খুব হাতির মতন রকম বলশালী প্রাণী, সেও যদি বিপাকে পড়ে তখন ব্যাঙের মতন তুচ্ছ প্রাণী সেও তাকে কথা শোনাতে বা লাথি মারতে ছাড়ে না। এগুলো হলো সমাজের খুব কটু অভিজ্ঞতা, এগুলিকে শিক্ষার মাধ্যম হিসেবে উপস্থাপন করবার জন্য প্রবাদ প্রবচনের সৃষ্টি করা হয়েছিল। এইবার তোমাদের প্রশ্ন কিরমভাবে আসবে? তোমরা ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো, ছড়া কয় প্রকার, দু একটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করো, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। বাংলা সাহিত্যে ধাঁধার গুরুত্ব কি, দু একটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করো, এভাবে আসতে পারে। বা প্রবাদ প্রবচনের সৃষ্টির উদ্দেশ্য কি, প্রবাদ প্রবচনের বৈশিষ্ট্য কি আলোচনা করো, উদাহরণ দাও। এরকমভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে। আজ তাহলে এত অবধি।